আমরা যদি চিন্তা করি ডি ইকুয়াল টু ধরেন 5, এটা একটা এক্সপ্রেশন। এটার মধ্যে কাজ কি? অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে এটা হচ্ছে আমার সোর্স, এটা ডেস্টিনেশন, ঠিক আছে? তো এই সোর্সের ভ্যালুটা এর মধ্যে সে অ্যাসাইন করবে, ঠিক না? তো এখন যে আমার সোর্সটা ডি, এখানে এটা একটা ভেরিয়েবল, আর ডান পাশে সরি ডেস্টিনেশনটা হচ্ছে ভেরিয়েবল এবং সোর্সটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? সো এখানে প্রোগ্রামটা কিন্তু খুব দ্রুত রান করবে আর কি। বাট এখানে পুরোটা একটা এক্সপ্রেশন যদি আমি দেই, এখানে ধরেন ভেরিয়েবলে থাকলো, তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে এই পাশের ক্যালকুলেশন করতে যেটুকু সময় লাগবে ওইটা সামারি করে একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টটা আবার ওই ভেরিয়েবলের মধ্যে আমি রাখবো, গেল। আচ্ছা, এবার এই পাশে একটা এক্সপ্রেশন থাকলো, ডেস্টিনেশনটাকেও একটা এক্সপ্রেশন বানায় দিয়ে রাখছে অনেক বড় একটা। তাইলে ও তখন কি হবে, সে ডেস্টিনেশন থেকে আমার ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন সে খুঁজে বের করার ট্রাই করবে, ফাইনাল ডেস্টিনেশনটা আসলে কি। তারপরে এই পাশের এক্সপ্রেশনের রেজাল্টটা সে ওখানে রাখবে। মূলত কাহিনী তো এটাই ঘটছে নাকি? আচ্ছা, এখন ধরেন আমি প্রোগ্রাম কিভাবে হচ্ছে আমরা ভুলে যাই আর কি। তো এখানে প্রথম যে লাইনটার মধ্যে আছে এ, বি অ্যান্ড সি, এতে 0 আছে, বিতে 1 আছে, সিতে 2 আছে, এই লাইনে। ক্লিয়ার সবাই? আচ্ছা, যখন এই লাইনে আসবে তখন এই টার্মটা সোর্সটাতে ক্যালকুলেশন করতে হবে, ডেস্টিনেশনটাতে ক্যালকুলেশন করতে হবে, কারণ কি দুটা তো ফিক্সড নাই, এটা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট হলে তো একটা কথা ছিল, কিন্তু দুইটাতে আছে এক্সপ্রেশন, তাহলে আমার ক্যালকুলেশন করতে হবে। তো যখন এই লাইনে আমি আসবো তখন আমরা যে কোনো এক পাশে ক্যালকুলেশন করেন, সমস্যা নাই। ধরেন আমি এই পাশে ক্যালকুলেশন করতেছি বা এই পাশে করি, যেটা ইচ্ছা, কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর তো লেফট টু রাইট কাজ করবে, তাহলে আপনাকে এই পাশ থেকে ক্যালকুলেশনটা করতে হবে। তো এই পাশে কি ক্যালকুলেশন করবেন? এই পাশে দেখেন আছে কি, এ হট @b কোলন @a, তাহলে আমার এতে কি আছে, 0 আছে, তাহলে এখানে 0 হট @b কোলন a, তাহলে এটা কন্ডিশন ফলস। ফলস হলে এই যে এক্সপ্রেশন 2 এক্সিকিউট করবে, এক্সপ্রেশন 2 তে কি আছে, অ্যাড্রেস অফ এ। তাহলে আমার আলটিমেটলি কি ঘটনা ঘটলো, এইটুকু করার পরে এই পর্যন্ত আমার কাজ শেষ করে অ্যাড্রেস অফ এ ইকুয়াল টু এ কোলন বি কোলন সি, এইটুকু হয়ে গেল। কিন্তু এই যে এতক্ষণ যা বললাম, বলার পরে এইটুকু আমরা সামারি পেলাম, ঠিক আছে? তাহলে এখন কম্পাইলারের জন্য সহজ হলো আর কি, যেটা একটা অ্যাড্রেস। এরপরে সে, তো এইটুকু করার পরে কি কোনো ভ্যালু চেঞ্জ হলো আসলে কারো, এ বা বি বা সি কারো চেঞ্জ হলো? হয় নাই। এখন আমার কি করব, ডান পাশে আমি ক্যালকুলেশন করব। ডান পাশে কি ক্যালকুলেশন করব? ডান পাশে এখানে এতে কি আছে, জিরোই তো আছে। আচ্ছা, কি ইয়ে করে দেই, কেটে দিই, কেটে দিই, ইয়ে করে।
স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করছে। আচ্ছা, এ পর্যন্ত তো সবাই ক্লিয়ার, তাই তো? তাহলে আমাদের বাম পাশে ক্যালকুলেশনটা হয়ে গেল, এখন আমাদের ডান পাশে ক্যালকুলেশন করতে হবে। কি শোনা যাচ্ছে ভাই? কি বলেন? হুম হুম, দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের বাম পাশে ক্যালকুলেশন শেষ, এবার আমরা ডান পাশে ক্যালকুলেশন করব। কিন্তু আমরা দেখবো এই যে কন্টেনারের দিকে ভ্যালু কি অবস্থা আছে, এ তে কিন্তু জিরোই আছে, বি তে কিন্তু ওয়ান আছে এবং সি তে কিন্তু টুই আছে। তাহলে এখানে কি হবে? জিরো, হট, বি তে কত আছে? ওয়ান আছে, সি তে আছে কত? টু আছে। এই তো ঘটনা। তাহলে এখানে আউটপুট কি? ফলস। ফলস হলে কি হবে? এক্সপ্রেশন টু এক্সিকিউট হবে। টু তে কি আছে? কনস্ট্যান্ট আছে। তাহলে টু ভ্যালুটা আমি এখানে পাইলাম। তাহলে কি ঘটনা ঘটলো? এই তো। তাহলে এই লাইন যখন এক্সিকিউট করবে তখন কি হবে? তখন আলটিমেটলি এর মধ্যে টু আসবে। তাহলে এই লাইনে তার কোনো কাজ নাই কম্পাইলারের। তখন সে যাবে এই লাইনে। নিয়ে এখানে এই লাইনে এসে কি করবে? কন্টেন্টের মধ্যে যা যা ভ্যালু দেবে তাই তাই প্রিন্ট করে টু ওয়ান টু প্রিন্ট করবে। বলেন, আর কারো কনফিউশন আছে কি না? মানে এইটা ধরেন আহ, একটু অনেক বেশি অ্যানালাইসিস তো কনফিউশন হয়তো হচ্ছেন। এটা আপনার একটু পরে যখন হয়তো বাসায় নিজে নিজে করবেন তখন আর ক্লিয়ার হবেন আর কি, হ্যাঁ। আর তারপরে আমরা তো আছি আর কি, হ্যাঁ। ক্লিয়ার না হলে আবার আপনারা মেসেজ করবেন, টেক্সট করবেন, ঠিক আছে? তো আমরা মূলত আপনারা দেখেন এই যে এই কন্ডিশনাল অপারেটর শুধু আমরা সিনটেক্স দেখে আসছি আর তিনটে সংখ্যা বড় সংখ্যা দেখে আসছি কিন্তু ডিপ্লোমাতে। কিন্তু ইদানিং কালে আপনার হচ্ছে এমসিকিউ পরীক্ষায় যেগুলো হয় তখন এই যে একটু কমপ্লেক্স করতে গেলে যে এগুলো করে আর কি, বুঝছেন? আপনার এইটা হয়তো আপনাদের এই এমসিকিউটা আপনাদের কোনোদিনই আসবে না যদিও, কিন্তু এই যে আপনার পয়েন্টার আর অ্যাড্রেস অপারেটরের যে বেসিকটা, এইটা আপনার কাজে লেগে অন্য কোনো আপনার এমসিকিউ আসতে পারে। আমরা পয়েন্ট, হ্যাঁ 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 হ্যাঁ, মানে এখানে যদি এ রাখতো শুধু ধরেন কোনো কিছুই না, এ ইকুয়াল টু এ হোয়াট বি কোন সি, এই একই জিনিসই ভাই, ঠিক আছে? ধরেন এই লাইন নাই, কথা কথা এই লাইন নাই, এই লাইন দিছে পরীক্ষায় মনে করেন, হ্যাঁ। তাহলে এখানে কি হতো? এর মধ্যে কি আছে? জিরো আছে, জিরো। হট বিতে কি আছে? ওয়ান আছে, ওয়ান। কোলন সিতে কি আছে? টু। তাহলে যেহেতু ফলস, টু আসলে এই টুটা এর মধ্যে অ্যাসাইন হইতো। একই কথাই কিন্তু। কিন্তু আপনার মানে ব্রেন টেস্ট করার জন্য তারা এত কাহিনীগুলো করছে, বুঝছেন? আচ্ছা, এটা তো ভাই দেখতেইছি, আমি লিখে দিলাম যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 2018 সালে আসছে এটা। এটা তো লেখাই আছে এখানে। আচ্ছা, তাহলে অপারেটরের মধ্যে যে স্পেশাল অপারেটর বলছিলাম আমরা, মোটামুটি অ্যাড্রেস অফ অপারেটরের ব্যবহারটা দেখলাম। পয়েন্টার হালকা ফ্লেভার দিলাম আপনাদেরকে, পয়েন্টারে না আমরা বিস্তারিত পড়বো আর কি, ঠিক আছে? পয়েন্টার আমাদের ক্লিয়ার হতে হবে। কমা অপারেটরটা কি জিনিস? কমা অপারেটর হচ্ছে ওই যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে কমা কমা দিয়ে, মূলত এগুলো হচ্ছে কমা অপারেটর। এবং এই যে এখানে দেখেন, এটাও কিন্তু সঠিক। আমরা অনেক সময় যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম না, ওই যে উপরে, এই যে এখানে, এই যে প্রথমটাতে জিরো রাখছি, পরে সবগুলো ওয়ান রাখছি। আমরা কিন্তু ওই যে ভেরিয়েবল ডিক্লারেশন কিন্তু কয়েক ধাপে করে আসছিলাম, তাই না? এই যে এরকম কম্বিনেশন আমি দেখাইছি না, যে বিভিন্নভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার হতে পারে, ইনিশিয়ালাইজ সহ, ইনিশিয়ালাইজ ছাড়া। দেখছি কি না বলেন? তো ওইটাই মূলত আলটিমেটলি কমা অপারেটরের কাজ। আচ্ছা, এখন সাইজ অফ অপারেটরের কাজ কি? এটা কিছুই না, এর কোনোদিন কিছু আসবেই না। কোনো একটা ভেরিয়েবলের, কোনো একটা ক্লাসের, কোনো একটা স্ট্রাকচারের আপনার সাইজ কত সেইটা বের করার জন্য সাইজ অফ অপারেটর ব্যবহার করা হয়। আমরা ওই যে কোন ক্লাসে জানি দেখছিলাম যে স্ট্রাকচার কত বিটের, এটা আমরা একটা মানে বেসিকটা একটা জিনিস দেখছি যে কিভাবে বের করা লাগে। হ্যালো? ও আচ্ছা, কারোটা কি ইয়ে নাকি আপনার হলো কি বলে আনমিউট করা নাকি? আচ্ছা,
আচ্ছা, তো সাইজ অফ অপারেটর না শুধু সংখ্যাটা এটাকে পড়বেন এইটুকু, এগুলো আসলে এই সংখ্যা যেগুলো আছে এগুলো মূলত যে ইন্টিআর সি তে আসতে পারে, ঠিক আছে? তাছাড়া কখনো সংখ্যা আসবে না, কোনোদিন আসবে না। আর বুয়েটে আসলে তো যে বুয়েট গুলো যে এইগুলো কোশ্চেন গুলো করে, এই টাইপের কোশ্চেন গুলো করে বুয়েট গুলা। আচ্ছা, এখন আসেন সাইজ অফ অপারেটর মূলত কিভাবে হচ্ছে। তো এখানে ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ফ্লোট একটা ভেরিয়েবল, ডাবল একটা ভেরিয়েবল, ক্যারেক্টার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে? তো পার্সেন্টেজ ডি দিয়ে এর মধ্যে যদি আমি সাইজ অফ অপারেটর, এইটুকু হচ্ছে কিওয়ার্ড কিন্তু এটা একটা, ঠিক আছে? এর মধ্যে যদি আমি ভেরিয়েবলের নামটা দিই তাহলে এই ভেরিয়েবল কত বাইরে সেটা দেখাবে, এটা বাইট আকারে দেখাবে, কিন্তু বাইট আকারে দেখাচ্ছে। তাহলে প্রথমে লাইন যখন প্রিন্ট করবে এটা তো ইন্টিজার, ইন্টিজার কিন্তু 4 দেখাচ্ছে, তাই না? কিন্তু আমরা তো জানি ইন্টিজার 2 বাইট, এখানে 4 কেন? ইন্টিজার দেখবেন আমরা দেখে আসছি 2 অথবা 4 বাইট লেখা আছে। যদি আনসাইন্ড লং ইন্টিজার হয় সেগুলো মূলত 4 বাইট, ঠিক আছে? আর এইটা আমি যেহেতু ওয়েবসাইট থেকে ওই যে programmings.com থেকে আমি আসলে রান করে দেখাইছি এটা, এবং হচ্ছে এই জন্য programmings.com মূলত হচ্ছে ওরা ইন্টিজার বলতে আনসাইন লং ইন্টিজারকে বোঝায়, এই জন্য এখানে 4 বাইট শো করাইছে, ঠিক আছে? এটা কনফিউশনের কোনো কারণ নাই, আপনার পরীক্ষায় যদি 2 বাইট লেখা থাকে তো আপনি 2 বাইট অ্যান্সার দিয়ে আসবেন। আর ফ্লট, ফ্লট তো 4 বাইট, এখানে কোনো কনফিউশন নাই। ডাবল 8 বাইট, এখানে কোনো কনফিউশন নাই। ক্যারেক্টার দেখেন এখানে 1 বাইট, এখানে কোনো কনফিউশন নাই। এই যে এখানে একটা কনফিউশন আছে, দেখেন ওই যে এর আগে ক্লাসে একজন বলছেন যে সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন তো করা যায়, অ্যাসাইন করা যায় ক্যারেক্টারের মধ্যে। সি সি আর সি আমি লিখছিলাম, মনে আছে? কেউ একজন বলছেন, কোশ্চেন করছিলেন যে আচ্ছা ডাবল কোট আর সিঙ্গেল কোটের ব্যাপার। আচ্ছা দেখেন একই জিনিসই কিন্তু, তাই না? একটা ডাবল কোট দিয়ে প্রিন্ট করছি, একটা সিঙ্গেল কোট দিয়ে প্রিন্ট করছি, তো এটার ক্ষেত্রে দেখা যায় 2 বাইট আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 বাইট। কেন এটা জানেন? ক্যারেক্টার তো এখানে 1 বাইট, কিন্তু আমার এখানে 4 আসলো কেন? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে যে এই কানকার ক্ষেত্রে, এই যে এই লাইনের ক্ষেত্রে এটা আমি ক্যারেক্টার হিসেবে অ্যাসাইন করছি, ঠিক আছে? ক্যারেক্টার হিসেবে অ্যাসাইন করছি আমি, কিন্তু ইনিশিয়ালাইজ করি নাই। এই জন্য এই কিওয়ার্ডের কারণে সে ক্যারেক্টার হিসেবে সে 1 বাইট দেখাইছে, এখানে 1 বাইট দেখাইছে, বাট এটা এটা বাদ, এটা পরে বলতেছি আমি। এইটার ক্ষেত্রে এটা তো আমার একটা ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার সিঙ্গেল কোড দিয়ে লেখা, তো এখানেও 1 বাইট হওয়ার কথা ছিল, কিন্তু এখন হয় নাই কেন? এই এ মানে হচ্ছে আপনার সিঙ্গেল কোড এ বলতে সাইজ অফ অপারেটর, এখানে আবার আমরা এই যে আনসাইন্ড ইন্টিজার হিসেবে আমরা দেখতে চাচ্ছি এখানে। তো এই ক্ষেত্রে যেহেতু একটা ভ্যালু আছে, তো এই ভ্যালু তো কম্পিউটার বোঝে না, যার কারণে সে কি করে এর করসপন্ডিং যে 80 এই 65 এর ভ্যালুটা সে এখানে রিটার্ন করে। তো 65 একটা ইন্টিজার, এবং ইন্টিজার যেহেতু আমরা দেখলাম আনসাইন ইন্টিজার হিসেবে 4 বাইট, এই জন্য এখানে 4 বাইটটা প্রিন্ট করছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন তাহলে এখানে 2 কেন হলো? এখানে ডাবল কোট দেওয়া হয়েছে মানে এটা একটা স্ট্রিং, ঠিক আছে? তো প্রত্যেকটা স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং মূলত অ্যারে আকারে থাকে ডাটাগুলো, ঠিক আছে? তো এখানে আমরা জানি যদি একটা অ্যারে, অ্যারে তো আমরা যদিও পড়াই নাই এখনো, এ নামে ভেরিয়েবল পাস হয়, ইকুয়াল টু এর মধ্যে লিখলাম হচ্ছে ধরেন আই ডি ই বি 1 2 3 4, ঠিক আছে? এই এই এইরকম করে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখানে কিন্তু আমি 4টা রাখতে পারবো, 5টা কিন্তু আমি রাখতে পারবো না। 5টা কি রাখতে পারবো বলেন তো? একটা নাল ক্যারেক্টার নিয়ে নিবে, তাই না? নাল ক্যারেক্টার আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, এই যে এইভাবে রিপ্রেজেন্ট করি। তো এই জন্য এটা যদি স্ট্রিং আছে তাহলে বাই ডিফল্ট ভাবে কি করবে সে, এখানে এ থাকবে এবং এই পাশে নাল ক্যারেক্টার থাকবে। এইটা মূলত মেমোরিতে আছে, এইভাবে আছে, ঠিক আছে? এবং এটা 0 লোকেশন, এটা 1 লোকেশন। তো এটা যেহেতু আমি ক্যারেক্টার টাইপের, এই জন্য এর জন্য 1 বাইট এবং এর জন্য 1 বাইট,
টোটাল 2 বাইট, এই জন্য এখানে 2 প্রিন্ট করছে। ক্লিয়ার সবাই? এটা যেহেতু স্ট্রিং একটা, আমরা জানি স্ট্রিং এর শেষে অবশ্যই একটা নাল ক্যারেক্টার থাকে, স্ট্রিং এর শেষ বোঝানোর জন্য স্ট্রিং কত দূর পর্যন্ত, এই জন্য এখানে একটা নাল ক্যারেক্টার থাকে সব স্ট্রিং এর শেষেই। আপনি ধরেন কথার কথা যে DIPLOMA, এখানে কয়টি ক্যারেক্টার আছে যদি বলে আপনাকে এরকম, এটা আসবে ডাটা স্ট্রাকচার, এই সাবজেক্টে আসবে আর কি। কয়টি ক্যারেক্টার আছে তাহলে 1 2 3 4 5 6 7 প্লাস 1 ইকুয়াল টু, তখন 8টি দেখাতে হবে যে 8টি ক্যারেক্টার আছে এখানে। এই প্লাস ওয়ানটাই হচ্ছে মূলত নাল ক্যারেক্টার, বুঝছেন? স্ট্রিং এর ধর্মই এরকম। স্ট্রিং এ আপনার চোখে যে কটা দেখতেছেন তার চেয়ে একটা বেশি ক্যারেক্টার হবে। এখানে দেখতেছেন এটা একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যেহেতু বাট একটা স্ট্রিং এর কারণে ক্যারেক্টার প্লাস ওয়ান হয়। আর কেউ কিছু বলবেন এখানে? ওকে, তাহলে এই সাইজ অফ অপারেটর মূলত এই জন্য ইউজ করা হয়, এছাড়া কোনো ইউজ নাই আর কি, ঠিক আছে? তো আমরা সাইজ অফ অপারেটরের বেসিক মূলত এইটুকুই। এখন আসেন ইউনারি অপারেটর। প্রোগ্রামিং ইন সিতে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাসকে যথাক্রমে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর হিসেবে ব্যবহার করা হয়। এই দুটো অপারেটরকে ইউনারি অপারেটর বলা হয়, যা সিঙ্গেল অপারেন্ডে ব্যবহৃত হয়ে থাকে। প্লাস প্লাস এ, তারপরে মাইনাস মাইনাস এক্স, অথবা পি প্লাস প্লাস, এরকম হয়ে থাকে, ঠিক আছে? এখন এটা বিশাল একটা জিনিস, মানে পিএইচডি করার মতো জিনিস আর কি। তো এটা পরে দেখাবো আর কি, হ্যাঁ, এটা মাথামতো এখন নিয়ে আসার দরকার নাই। শুধু এইখানে একটা জিনিস দেখেন, যে এই কোশ্চিনটা আপনার আসতে পারে, এটা কোথায় আসতে পারে, পিএসসিতে আসতে পারে, বুয়েটে আসতে পারে, যে এই দুটোর মধ্যে কোনটা দ্রুত কাজ করবে কম্পাইলার, বলেন তো? আর কেউ? দ্বিতীয়টার সাথে দ্বিমত কার? মানে এই দুইটা লাইন আছে, ধরেন এই যে একটা মানে সরি, এই যে ওয়ান লাইন একটা টু লাইন, এই দুইটা লাইন যদি এক্সিকিউট করি তাহলে কম্পাইলার সময় কোনটাতে কম নেবে। মানে বলছে হুইচ ইজ ফাস্টার অপারেশন, এই দুটাতে একই কাজ, তাই না? এটাও এর মানে একবার আবে, এটাও এর মানে একবার আবে। তাহলে আপনাকে বলছে যে এই দুটার মধ্যে কোনটা ফাস্টার অপারেশন, মানে দ্রুত গতিতে কোনটা অপারেশন রেজাল্ট দিবে, মনে হয়। আচ্ছা, এখন কথা হলো যে ধরেন আমি বলতেছি 2 নাম্বারটা ফার্স্ট, ঠিক আছে? ধরেন বলতেছি আমি 2 নাম্বারটা ফার্স্ট, এটার বাইরে কেউ আছেন যে না 2 নাম্বার ফার্স্ট না? যে বলছেন যে প্রথমটা ফার্স্ট, কেন ফার্স্ট বলতে পারবেন? আচ্ছা, এখন কথা হচ্ছে লজিক মূলত হচ্ছে কারেক্ট অ্যান্সার প্রথমটাই, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার প্রথমটাই। কেন প্রথমটা, এটা এখন ব্যাখ্যাটা শোনেন। সেটা হচ্ছে যে আমরা অপারেটর পড়ে আসছি, তাই না? মোটামুটি 7 ধরনের অপারেটর পড়ে আসছি, 7 বা 8 ধরনের অপারেটর হয় আর কি সিতে। তো এটা একটা এক্সপ্রেশন নিঃসন্দেহে, এটা একটা এক্সপ্রেশন নিঃসন্দেহে, তাই না? এখন 1 নাম্বার এক্সপ্রেশনে অপারেটর কয়টা আছে? একটা, ইউনারি অপারেটর, তাই না? ইনক্রিমেন্ট অপারেটর। 2 নাম্বার এক্সপ্রেশনের অপারেটর কয়টা আছে? দুইটা আছে। তাহলে দুইটা অপারেটর আমার যে কয়টা হবে এক্সিকিউশনও মাস্ট সেই কয়টাই হবেই, এর কম হওয়ার সুযোগ নাই, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা ইনক্রিমেন্ট অপারেটর, এটা হচ্ছে সামেশন অপারেটর। তো ইনক্রিমেন্ট কিন্তু মূলত এক প্রকার সাম। কেন সাম? আমরা একটা জায়গা অনেক সময় আপনারা দেখে থাকবেন যে কাউন্ট, COUNT, কাউন্ট প্লাস প্লাস আছে,
অনেক জায়গায় দেখবেন count ইকুয়াল টু count প্লাস 1 আছে, ঠিক আছে, সিরিজের যোগের প্রোগ্রামের ক্ষেত্রে। তো এই একই কোশ্চেনই তো, দুটো একই জিনিসই। তো এইখানকার ক্ষেত্রে কি হচ্ছে, মানে আমার লক্ষ্য কিন্তু একই দুইটার, এও এক বাড়াবে এও এক বাড়াবে, ঠিক না? কিন্তু এর ক্ষেত্রে এক বাড়াতে গিয়ে যাইতে, মানে এক বাড়ানোর জন্য একটা এক্সিকিউশন সম্পূর্ণ করতেছে, বাট এর ক্ষেত্রে এক বাড়ানোর জন্য সে দুইটা অপারেশন এক্সিকিউট করতেছে। তো আমরা টাইম কমপ্লেক্সিটি যখন ক্যালকুলেশন করি, তখন আলটিমেটলি এইটার ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি 1 ধরবো এবং এটার ক্ষেত্রে আমরা 2 ধরবো, ঠিক আছে? কেন 2 ধরবো? এখানে যদি ধরি টেম্প নামে একটা ভেরিয়েবল, temp equal to count plus 1 এবং এরপরে এসে count equal to temp টেম্পোরারি, ঠিক আছে? তো মূলত এই যে দুইটা লাইন হওয়ার কারণেই আমরা টাইম কমপ্লেক্সিটিকে 2 ধরি এই জায়গায় এবং এই জায়গায় 1 ধরি। আর টাইম কমপ্লেক্সিটি মূলত হচ্ছে একটা প্রোগ্রামের এক্সিকিউশনের যে গতি, এটার হচ্ছে ইউনিট বা একক বলতে পারেন, ঠিক আছে? সুতরাং আমরা এই প্রথমটাকে আমরা ফাস্টার বলবো। এক কথায় প্রথমটাতে আমার অপারেটর আছে একটা, দ্বিতীয়টাতে অপারেটর আছে দুইটা, এবং যেহেতু প্রত্যেকটা অপারেটর এক একটা এক্সিকিউশন, সুতরাং এক্সিকিউশন টাইম 2 নাম্বারটাতে বেশি লাগবে। ক্লিয়ার সবাই? এই ব্যাখ্যা লিখলে এরকম করে আপনারা মন মতো করে ব্যাখ্যা করে লিখবেন আর কি। এইবার মজার কোশ্চেন হচ্ছে এইটা, এটা দিয়ে আমরা অপারেটর শেষ করব, ঠিক আছে? দেখেন এইটা বুঝতে পারেন কিনা, আমরা এই যে এটা কি অপারেটর বলেন তো, এই যে রাইট শিফট, তাই না? আচ্ছা, এইটা আবার কি বলেন তো? বিটওয়াইজ, বিটওয়াইজ এন্ড, তাই না? এটা কিন্তু লজিক্যাল এন্ড না, কিন্তু মাথায় রাখবেন। দেখেন এইটার এখন রেজাল্ট কি হবে, কি একটা বিপজ্জনক একটা বিষয় এখানে। 64 রাইট শিফট 2 প্লাস 1 মাইনাস 2, এটা এটা কি বলেন তো? এটা টিল তো ভাই, কিন্তু প্রোগ্রামের ভাষায় কোন অপারেটর এটা? এখন আপনাকে জিজ্ঞেস করতেছি, মানে হচ্ছে অপারেটর এটা, এটা হচ্ছে ইনভার্স অপারেটর বা হচ্ছে লজিক্যাল এন্ড, ঠিক আছে? সরি, বিট ওয়াইজ এন্ড, লজিক্যাল বলি নাই, বিট ওয়াইজ এন্ড অপারেটর এটা। আচ্ছা, এখন এইটা যদি একটা সরল অঙ্ক হয়, আমরা তাহলে কার কাজ আয় করবো বলেন তো? মানে কিভাবে কি করব মূলত, কই থেকে শুরু করবো বলেন? ব্র্যাকেটিং এর কাজ কিন্তু আগে, এবং হচ্ছে অপারেটর প্রেসিডেন্সি বলা আছে যে ব্র্যাকেটিং এর কাজ আগে। তাহলে আমরা এখানে 64 রাখবো, এখানে বিট ওয়াইজ রাখলাম, এই যে এই ব্র্যাকেটের কাজ করব, এখানে কি করবো বলেন, কোনটাকে লিখবো? আচ্ছা, সরল অঙ্কতে যে কোনো একটা করা যায়, কিন্তু আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এই বিষয়টা ভুলে যাব যে যে কোনো একটা করা যায়, ঠিক আছে? প্রোগ্রামিং ক্ষেত্রে আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ভুলে যাব এই জন্য যে আপনার অপারেটর প্রেসিডেন্সি এবং অপারেটর অ্যাসোসিয়েটিভিটির মধ্যে কথা আছে যে এক, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটা অপারেন্ডের উভয় পাশে যদি সেম প্রেসিডেন্সির অপারেটর থাকে, তাহলে ওই অপারেন্ডটা বাম পাশের অপারেটরের সাথে যাবে। আবার বলছি, একটা অপারেন্ডের উভয় পাশে যদি সেম প্রেসিডেন্সির অপারেটর থাকে, তাহলে ওই অপারেন্ডটা বাম পাশের অপারেন্ডের সাথে যাবে। তার মানে এইখানকার এই বিষয়টা ঘটবে হলো এরকম, 2 প্লাস 1 মাইনাস 2, এইটা, তারপরে হচ্ছে এখানে ব্র্যাকেট, এটা 1, লেফট শিফট 2, এটুকু ক্লিয়ার সবাই? ওকে।
এরপরে 64 থাকলো। আচ্ছা এখন একটু এক বাই লিখি আমি, হ্যাঁ, 3 থেকে 2 বিয়োগ করে 1 হচ্ছে। এখন তো কোনো কনফিউশন নাই। আচ্ছা এখানে নট, এই যে এইটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেতে হবে, তাহলে এটা আমরা করি। এইটা মূলত কি কাজ বলেন তো, এটা কি করতে হবে? এটাকে শর্টকাট করবো আমরা এখন। এটা কি অপারেটর? হ্যাঁ, এটা লেফট শিফট অপারেটর। তাহলে রেজাল্ট কি হবে বলেন? আর কেউ? 4 হবে? এর বিপক্ষে কেউ আছেন? দুইবার আসতে হবে তাই না? লেফট শিফট দুইবার আসতে হবে, তাহলে আপনি করেন ওই যে আমি যে শর্টকাট বলছিলাম যে বামে গেলে কি করতে হবে, গুণ করতে হয় না? কি ভাই ভুলে গেলেন সবাই? ভুলে গেছেন? এইখানে যদি এরকম হতো যে 6 লেফট 1, তাহলে কি হতো বলেন তো? এখানে 1 2 4 8, 4 2 6, এটাই তো হচ্ছে আমার 6। তাহলে একবার লেফট শিফট, এখানে 16 থাকলো। তাহলে একবার লেফট শিফট হলে কি হচ্ছে, এই ওয়ানটা আসবে এখানে গেল, আর এই ওয়ানটা আসবে এখানে, এই আসলো, এই জিরোটা আসবে এখানে, জিরো আসলো এবং আর একটা জিরো ঢুকবে। তাহলে এখানে হলো 12। তাহলে লেফট শিফট হলে কি হয়, এই জিনিসটা ডাবল হয়, তাই না? তাহলে ওয়ান আছে, লেফট শিফট দুইবার করতে বলছে, যদি আমি এখানে এক থাকতো তাহলে কি হতো, ওয়ানের ডাবল টু হইতো। টু হলো, এখানে টুর পরে এরকম হলো না, তার মানে পরের স্টেপে গিয়ে টুকে আর একবার করতে হবে। বুঝতেছেন না মনে হয়? যদি ওয়ান থাকতো এবং একবার লেফট শিফট করতে বলতো তাহলে কি হতো? 1 2 4, এটা তো ওয়ান, লেফট শিফট একবার হলে কি হতো, এই ওয়ানটা আসতো এখানে, এখানে জিরো, তাহলে তখন টু হতো। ভাই এ তো সহজ জিনিস ভাই, বুঝতেছেন না? টু হইলো, তাই না? তাহলে এখানে আছে দুইবার দেওয়া, তাহলে কি হবে, যে রেজাল্ট পেলাম সেটাকে আর একবার করতে হবে, তাহলে 4 হলো। তাহলে এখানে 4 আসছে। আর কারো কনফিউশন আছে এইটুকুতে? ওকে ফাইন। তাহলে 4 এর আরো ডবল 8 হইতো। এ তো ওই আগের ক্লাসে তো খুব সুন্দরভাবে দেখা দিলাম ভাই। আচ্ছা এখন আসেন, এই যে এইটা, যেহেতু ব্র্যাকেট এখনো আছে তাই না, তাহলে আমাদের এই ব্র্যাকেটের কাজটাই করতে হবে। তাহলে -4, মানে সরি, বিটওয়াইজ নট, এটা বিটওয়াইজ নট 4, এটার আউটপুট কত হবে বলেন? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? 1248, এটা হচ্ছে আপনার কি আছে, এই চারের ইকুইভ্যালেন্ট হচ্ছে বাইনারি, তাই না? তাহলে এটাকে আপনি কি করতেছেন, এটা দাঁড়ান, এটা করতে হয় হচ্ছে এইভাবে, n প্লাস অন মাইনাস 5, -5 এর বাইনারি কত বলেন তো? অন, জিরো, অন, অন, হ্যাঁ এটাই। তাহলে এইটার শর্ট টেকনিক হচ্ছে, এখানে যদি বিট ওয়াইজ এন থাকে, ঠিক আছে, এইটার ভ্যালুটা হবে ডেসিমালে -n+1,
কেন আমি বলতেছি, তাহলে এখানে 4 আছে, 4 এর বাইনারি কত? এটা না 100 না? আচ্ছা, তো এটাকে আমি বিট ওয়াইজ নট করব, তাই না? তাহলে তার মানে কি যে এটা 1, এটা 1, এটা 0, তাই তো? কমপ্লিমেন্ট করতেছে, কিন্তু কমপ্লিমেন্ট বলতে গেলে তো একটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে ভ্যালুটা নেগেটিভ ভ্যালু হওয়া লাগবে, ঠিক না? তার মানে বাকি সবগুলো অন এর পাশে, এর এদিকে যা আছে সব অন। ক্লিয়ার সবাই? একটা আপনারা ওই ক্যালকুলেটরে নেগেটিভ একটা জিনিসের আপনারা ইয়ে করে দেখেন, বাইনারি করে দেখেন, তাইলে 4 এর যে নেগেটিভ ভ্যালু, 4 এর 2s কমপ্লিমেন্ট কত দেখেন, 2s কমপ্লিমেন্ট কিন্তু এরকম হবে, 4 এর 2s কিন্তু এই জিনিসটা, তাই না? এগুলো এগুলো সাইন ভ্যালু না, সব বাম দিকে সব তো সাইন ভ্যালু। তো আলটিমেটলি কি হচ্ছে দেখেন, এইটার মান কত? এইটার মান হচ্ছে আপনার -5। বুঝতেছে না, এটা এরকম সমস্যা করে কেন? আচ্ছা, ডিলিট করে দিই। আচ্ছা, -5টা কি ক্লিয়ার সবাই? কি বলেন, বুঝতে পারেন নাই? বিট ওয়াইজ যে হচ্ছে আপনার ইয়ে আছে, ওর সময় নাই, ও বাদ দিয়ে আমরা আর একটা কাজ করি। আচ্ছা, এরকম প্রবলেম কেন হয় বলতে পারবেন কেউ? ও বাদ দিলাম। আচ্ছা, তো বলছে যে এরকম 4, তাই না? তো এখন এটা কি বিট ওয়াইজ নট, এটা মূলত এটা 2s, এই 4 এর 2sটাই হচ্ছে বিট ওয়াইজ নট, ঠিক আছে? তাহলে আগে চিন্তা করেন তো 4 এর বাইনারি কত, 1 2 4 8 16 এরকম করে যাচ্ছে, 4 এর বাইনারি এটা না, এটা ইকুয়াল টু 4। তাহলে 4 এর কমপ্লিমেন্ট করলে কি হচ্ছে আমার, নট গেটে যদি ঢুকাই দেন এই তিনটা ইনপুট, তাহলে এটা 1, এটা 1, এটা 0, তাই তো? তো যখন আপনি এটা নট করলেন তখন আলটিমেটলি তখন এই ভ্যালুটা নেগেটিভ, নেগেটিভ ভ্যালু হয়, এটা নেগেটিভ ভ্যালু হয়। নেগেটিভ কত, এটা এটার মান কত আসলে বলেন তো? এটা দেখা যাচ্ছে 3, কিন্তু 3 তো পজিটিভ 3, কিন্তু নেগেটিভ বলতে কি বোঝায়, এগুলো তো সব বামে তো সব আমার 1, যখন এটা নেগেটিভ ভ্যালু, তাই না? তো আমরা নেগেটিভ কিভাবে বুঝি? তাহলে এটার দেখবো যে আমরা জিরোর পরে, জিরোর পরে প্রথম ওয়ান কোন ঘরে আছে, জিরোর পরে প্রথম ওয়ান আছে 8 এর ঘরে, সুতরাং এই 8 - 3 করে যেটা আসবে সেটাই হচ্ছে মূলত এটার ইকুইভ্যালেন্স ডেসিমাল। এটা মানে টেকনিক আর কি। -5, হ্যাঁ। তাইলে বিট ওয়াইজ 4 এর এটা মানে হচ্ছে -5, ঠিক আছে? আচ্ছা, আমরা প্র্যাকটিক্যাল একটু দেখি, না দেখলে আবার ভাববেন যে ভাই মনে হয় ভুলই বলতেছে কিনা। আচ্ছা, ক্লাস কি মানে বেশি ইয়ে লাগতেছে, মানে কঠিন মনে হচ্ছে আজকেরটা? বুঝি নাই ভাই, লাস্ট কে বলেন, বুঝি নাই কিছু। এটা আমি তো গবেষণা করাবো না ভাই, আমি তো গবেষণা করলে তো সময় এখানেই চলে যাবে। আচ্ছা, কি বুঝলেন?
আচ্ছা 4 দিয়ে করি, শুধু 4 শিখালাম আপনাদেরকে, বুঝছেন? তাহলে আর কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমার কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখনো হয় নাই, ঠিক আছে? এই যে এটা, হ্যাঁ, আচ্ছা 64, এখানেই লিখি আমরা। কত ছিল যে 64 রাইট শিফট অন, তারপরে এন্ড দিয়ে আমরা কত পাইলাম, -5 পাইলাম, তাই না? আচ্ছা, এইবার ঘটনাটা ঘটলো কি এখন দেখেন, এখন কার কাজ আগে হবে? হুম? আচ্ছা, মানে এমনি কমন সেন্সে কি বোঝা যাচ্ছে দেখেন তো, যে কোনটা কাজ আমরা আয় করতে পারবো। এটা 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 আমরা ব্র্যাকেটিং এ রাখতে পারি, সমস্যা নাই, এটা তো একটা ভ্যালু, আমরা আউটপুট ভ্যালু পেলাম, তাই না? এটা ধরেন একটা ব্র্যাকেটের মধ্যে, এটা মানা যাচ্ছে। এখন আমরা বিট ওয়াইজের কাজ করতে পারবেন না, এটা সময় আমাদের হচ্ছে এই রাইট শিফটের কাজ আগে, বুঝছেন? রাইট শিফট মানে কি হবে, এর অ্যান্সার কত হবে বলেন, এই টার্মের অ্যান্সার কত হবে এই টার্মের? হুম? ভাই 32, এগুলো তো মুখে মুখে বলা লাগবে, এখন এখন তার করার সময় নাই। এগুলো এখন মুখে মুখে করতে হবে না। 32 কেন আসলে এগুলো বুঝছেন সবাই? আচ্ছা, যখন 32 আসলো, ঠিক আছে, কি মুসিবতে বললাম ভাই, কোন বলেন তো? এই, আচ্ছা, তার মানে কি আমার কাজ শেষ না, এদিকে দেখেন, এই যে বাকি যে থাকলো 32 অ্যান্ড এই অপারেটর কাজ কি? এখন এই অপারেটর কাজ করতে হবে না, আমার এই অপারেটর কাজ করতে হবে না? এটা বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, বিটের গুণ। আমার তো এরকম তো হওয়ার কথা ছিল না এটাতে। না না না, আমি লিখতে ভুল করছি, বুঝছেন? এই পাশে কি আছে বলেন তো? ওখানে দেখেন তো এই পাশে কি আছে, ইকুয়ালের এই পাশে আছে হলো রেজাল্ট, তাই না? আচ্ছা, এই পাশে আছে রেজাল্ট। হ্যাঁ, এটুকু কি ক্লিয়ার আছেন সবাই? আমি এই লাইন যেভাবে পেলাম এটুকু তো ক্লিয়ার সবাই, তাই না? এখন এখানে অপারেটর দেখেন কয়টা আছে, এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এখানে বিট ওয়াইজ এন্ড আছে, তাই না? এখন কি হবে কাহিনীটা বলেন? আমি ভাবছিলাম দুইটা আছে কিনা এখানে, না বিট ওয়াইজে আছে, বিট ওয়াইজ এন্ডে আছে এখানে, এটা তো আমাদের বিট ওয়াইজ এন্ড, তাই না? এখন কি হবে বলেন তো, বিট ওয়াইজ করা হবে এটা? আচ্ছা আমি বলি, শুনেন, শুনেন শুনেন বলি, আপনারা বলেন না কিছু, এখানে ঘটনাটা ঘটছে কি, এক্স ইকুয়াল 3 অ্যাট 2, এরকম যদি হয়, আপনারা যদি এরকম কোনো এক্সপ্রেশন পেয়ে যান, তাহলে এখানে অপারেটর দুইটা না, এই অপারেটরের নাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটর, এই অপারেটরের নাম বিটওয়াইজ, তাই না? তো অপারেটর প্রেসিডেন্সি অনুযায়ী এইটার হচ্ছে কাজ আগে হবে, বুঝছেন? তো
এইটার কাজ যখন আমার আগে হবে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই এক্স এর মধ্যে এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে চলে আসতেছে, বুঝছেন? তার মানে এই 32টা এই রেজাল্টের মধ্যে চলে আসবে, ঠিক আছে? আর রেজাল্টের মধ্যে আসলো, আসার পরে কি হলো, তখন হলো রেজাল্ট, রেজাল্ট বিটওয়াইজ -5, তাই না? তো এটা করলো, কিন্তু আমি তো আউটপুট দিচ্ছি তো আমি রেজাল্ট, আমি তো আউটপুট দিচ্ছি রেজাল্ট, আমি তো এই লাস্টের অপারেশনে আমি আউটপুট দেখতে চাচ্ছি না, তাই না? এই জন্য অ্যান্সার কিন্তু 32। ভাই একটু কনফিউশনাল আছে কিন্তু, বলেন সবাই বুঝছেন? হ্যাঁ, অপারেটর পেছনে একটু দেখা লাগবে এটা। আচ্ছা, এই কয়জন আছে এখন ক্লাসে? 22 জন। রাজু বিশ্বাস ভাই, বুঝছেন? তাহলে আশা করি কনফিউশন ক্লিয়ার এটা নিয়ে, নাকি? আমি কিন্তু, হ্যাঁ, এখন আপনারা প্র্যাকটিস করেন, বিভিন্ন ওয়েবসাইটে পেতে পারেন, আপনাদের যে 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 বই ফলো করেন সব বই থেকে প্র্যাকটিস করেন আর কি, হ্যাঁ। থিম মূলত হচ্ছে এটাই। তো আমাদের হচ্ছে অপারেটরের শুধু এই যে ইউনারি অপারেটর প্লাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো আমরা পরে দেখবো আর কি, ঠিক আছে? কিছু এমসিকিউর জন্য আমরা কিছু কোশ্চেন পড়বো, সেগুলো আমরা পরে দেখবো। এখন আসেন যে এই যে কন্ডিশনাল ফ্লো স্টেটমেন্ট, কন্ডিশনাল ফ্লো স্টেটমেন্ট আসলে কয় ধরনের হয়ে থাকে? একটা ইফ, একটা ইফ এলস, নেস্টেড ইফ, সুইচ এবং গো টু, এই কয়েকটা, তাই না? 5টা। যে স্টেটমেন্ট এই সংখ্যাগুলো একটু দেখে নেবেন, এখানে আসলে আমি আর না পড়াই। আমরা শুধু সুইচ দেখবো, এখানে ইফ কেমন, ইফ এলস কেমন, নেস্টেড কেমন, এগুলো তো সব আমরা জানি, তাই না? এখানে সময় নষ্ট করার দরকার নাই, কি বলেন? আমরা সুইচ কেসের ক্ষেত্রে আমরা একটা দেখবো কনফিউশন, কেমন কনফিউশন। সুইচ কেস মূলত কেমন হয়, এটা হচ্ছে আমার সুইচ কেসের সিনটেক্স, অনেক সময় পরীক্ষায় আসে, সুইচ কেসের স্টেটমেন্টের সিনটেক্স লাগো। সুইচের পরে এখানে একটা এক্সপ্রেশন দেখেন, এখানে ভেরিয়েবল থাকতে পারে, অথবা কনস্ট্যান্ট থাকতে পারে, অথবা এক্সপ্রেশন থাকতে পারে। ক্লিয়ার সবাই? এরপরে ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট শেষ, এর মাঝখানে কি কি থাকবে? থাকতে পারে কেস লেখার পরে এখানে ভ্যালু থাকবে, এখানে সব ছোট হাতে লিখতে হবে। এই ভ্যালুর ঘরে কি থাকতে পারে? একটা ভ্যালু থাকতে পারে, একটা কনস্ট্যান্ট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? মূলত এই কেসের এখানকার এই ভ্যালুর সাথে এই এক্সপ্রেশনের এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কম্পারিজন হবে। এরকম করে একটা ভ্যালু থাকবে, এই ভ্যালু সত্য হলে যদি কোনো কাজ সম্পূর্ণ করতে হয় সেই কাজ সম্পূর্ণ হবে, তার নিচে ব্রেক থাকবে। আর পরের আর একটা কেস 2 হবে, এর নিচে কোড ব্লক থাকবে, তারপরে ব্রেক থাকবে, মানে একটা এক্সিকিউশন থাকবে, অপারেশন থাকবে এগুলো, তারপরে নিচে ব্রেক থাকবে, এইভাবে অনেকগুলো। আপনারা যদি সিনটেক্স লিখতে পারেন, দুই একটা লিখে, যে আপনারা শেষে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিফল্ট একটা স্টেটমেন্ট। ডিফল্টের সাথে কিন্তু কোনো ভ্যালু নাই, ডিফল্ট লেগে শুধু ক্লোন, ঠিক আছে? এরপরে আবার ওই একই রকম কিছু কোড থাকবে, এক্সিকিউশন হবে, এবং ডিফল্টটাকে ব্রেক দেওয়া লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে এদের সিনটেক্স। এখন কথা হচ্ছে, আপনারা কিন্তু ভুলে যাবেন এই ডিফল্টের ক্ষেত্রে, যদি আপনারা এক্সারসাইজ না করেন দেখবেন ডিফল্টের ক্ষেত্রে আপনারা একটা ভ্যালু দিয়ে চলে আসবেন পরীক্ষার হলে, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন এই জিনিসটা। এখন এই সুইচ কেসের ক্ষেত্রে কিছু নির্দেশনা হচ্ছে, যে এক্সপ্রেশন অবশ্যই কি হতে হবে, একটা রেজাল্ট টানতে হবে এই জায়গায়, এক্সপ্রেশনটা সামারি করে একটা রেজাল্ট হইতে হবে, এরকম একটা এক্সপ্রেশন থাকতে হবে। যে এক্সপ্রেশনটা রেজাল্ট রিটার্ন করবে না, সেই এক্সপ্রেশন এখানে থাকবে না, থাকলে সেটা ভুল হবে, এটা বলছে 1 নম্বরে। 2 নম্বরে বলছে এই কেসের যে লেভেলগুলো, এটা এই যে ভ্যালুটা হয় কনস্ট্যান্ট হতে হবে, এবং সেটাকে ইউনিক হতে হবে। এখন কনস্ট্যান্ট তো ক্যারেক্টার হতে পারে, কনস্ট্যান্ট ইন্টিজারও হতে পারে, ঠিক আছে? এইটা হলো কথা। কিন্তু এই কেসের ক্ষেত্রে কখনো কিন্তু আপনার ফ্লট ডাটা ইউজ করা যাবে না, এটা মাথায় রাখবেন। সুইচ কেসের ক্ষেত্রে কখনো ফ্লট ডাটা ইউজ হয় না, কখনো ডাবল ইউজ হয় না, শুধুমাত্র ইন্টিজার এবং ক্যারেক্টার। ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে, তাহলে এটাও গেল। এবং কেস লেভেল মাস্ট ইন উইথ ক্লোন, অবশ্যই ক্লোন থাকতে হবে, এই শেষে কিন্তু ক্লোন না থাকলে কিন্তু প্রোগ্রাম এরর।
সবই লিখছেন, শুধু শেষে কোলন দেন নাই, তাহলে ভুল ধরবে। আর প্রত্যেকটা কেসের ক্ষেত্রে একটা করে ব্রেক স্টেটমেন্ট থাকবে, এবং প্রত্যেকটা সুইচে কেবলমাত্র একটা ডিফল্ট স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে। এবং আমরা সুইচের মধ্যে আরো একটা সুইচ নিতে পারি, এই কেসের মধ্যে এখানে একটা আমরা সুইচ অ্যাসাইন করতে পারি, বা এই বক্সের মধ্যে একটা সুইচ অ্যাসাইন করতে পারি। আবার হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা কেসে থাকলে কেসের মধ্যে আলাদা একটা সুইচ আমরা ডিক্লেয়ার করতে পারি। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এখন এই যে নেকটারের বর্তমান সার্কুলার চলমান আছে, নেকটার যেটা বগুড়াতে অবস্থিত, বাংলাদেশে একমাত্র কম্পিউটার রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল একাডেমি ফর কম্পিউটার ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2020 সালে আসছিল এই কোশ্চেনটা, এই পরীক্ষা অবশ্য আমি দিছিলাম। আচ্ছা, এখন বলা হয়েছে দেখেন যে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু বড় করি। এটা অনেক আগেকার আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই এই ফুল কোশ্চেনটা ইয়ে করা আছে, সলভ করা আছে। আচ্ছা, তো এখানে দেখেন ফরের এখানে লেখা আছে আই কে ইনিশিয়ালাইজ করছে 0 দিয়ে, এবং আই লেস দেন 20, আই প্লাস প্লাস ফরের মধ্যে সুইচ কেস দিছে, ঠিক আছে। সিম্পল সিনট্যাক্সের সাথে আমরা মিলাই যে এখানে সুইচের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা এক্সপ্রেশন থাকার কথা, তা আমি বলে আসলাম যে হয় এক্সপ্রেশন নয় ভ্যালু ভেরিয়েবল নয় কনস্ট্যান্ট, তাই না? তাহলে এখানে একটা ভেরিয়েবল টাইপের এক্সপ্রেশন দেওয়া আছে, তাই তো। তারপরে কেসের পরে ভ্যালুগুলো দেওয়া আছে, কেস 0, কেস 1, কেস 5, কেস, এরপরে আর নাই কেস, তারপরে আছে ডিফল্ট। এটা সিরিয়াল হলে বিষয়টা তা না, এখানে ইন্টিজার ভ্যালু হলেই হবে, এখানকার যে ডাটা টাইপ এখানে একই ডাটা টাইপ থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রথম কেসের মধ্যে কি আছে দেখেন, কেসের পরে লেখা ছিল যে কিছু এক্সিকিউশন কোড থাকবে, শেষে ব্রেক থাকবে, বাট এখানে কিন্তু ব্রেক নাই, এখানেও কিন্তু ব্রেক নাই, এখানেও কিন্তু ব্রেক নাই, ডিফল্টের নিচে কিন্তু একটা ব্রেক আছে, তাই না? তো এটার ক্ষেত্রে ধরেন কম্পাইলার যখন এই লাইনে আসবে, সবাই যখন বুঝবে না তখনই বলবেন যে ভাই বুঝি নাই, পুরোটা শেষ করার পর যেন বলেন না যে বুঝি নাই, ঠিক আছে, কারণ রিপিট করা পসিবল না এটা। তাহলে কম্পাইলার যখন এই লাইনে আসলো, তখন আই এর মান 0 হলো, 0 নিয়ে সুইচ কেসে ঢুকলো, সুইচের মধ্যে তখন এখানে কি হলো 0 হলো। তাহলে এখন সুইচের মধ্যে খুঁজবে কোন কেসের মধ্যে ভ্যালু 0 আছে, তাহলে এই কেসের ভ্যালু 0 আছে, তাই না? যেহেতু এই কেসে 0 ভ্যালু, তাহলে এই কেসের কোডটা এক্সিকিউট করবে। এখানে কি আছে, আই প্লাস ইকুয়াল 5, তার মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 5, তার মানে হচ্ছে আই ইকুয়াল টু 0 প্লাস 5 ইকুয়াল টু 5, তাই না? 5 হলো, হওয়ার পরে কি করতেছে, সে ব্রেক খুঁজবে, ব্রেক কি আছে? নাই। তাহলে পরের কেসে যাবে, পরের কেসে গিয়ে কি করতেছে, কেস 1 দেখতেছে, তখন কেস 1 এর মধ্যে ঢুকবে, কেস 1 তখন আর চেক করবে না, বুঝছেন? যেহেতু ব্রেক নাই, তাহলে কেস 1 চেক না করে সরাসরি এর মধ্যে কোডের মধ্যে ঢুকে যাবে। ঢুকে এখানে কি আছে, আই প্লাস ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 2, এর মানে এই যে এখানে 5 হয়ে আছে, আর ভেরিয়েবল তো একটা জিনিসই, তাই না? তাহলে 5 প্লাস 7, 5 প্লাস 2 ইকুয়াল টু 7 হলো। এখানেও কোনো ব্রেক নাই, পরে আসলে এই কেসে, এই কেসে কোনো চেক করবে না, এখন সরাসরি এক্সিকিউট করবে। এখানে আছে আই প্লাস 5 আছে, প্লাস ইকুয়াল 5 আছে, সরি ইকুয়াল প্লাস ইকুয়াল 5, তার মানে আই ইকুয়াল টু আই প্লাস 5 সমান সমান, বা আই ইকুয়াল টু 7 প্লাস 5 ইকুয়াল টু 12 গেল। এখানেও ইয়ে নাই, ব্রেক নাই, তাহলে এখানে ডিফল্টেও আসবে। এখানে আই প্লাস ইকুয়াল টু 4 আছে, তার মানে 12 আর 4 16, তাই না? 16 হওয়ার পরে এখানে ব্রেক, ব্রেক মানে কি, এটা তো সুইচ কেসের ব্রেক, তখন সুইচ থেকে বের হয়ে গেল এখন, তাই না? বের হয়ে এখন আবার এই যে লুপে আসবে, আসার পরে আই এর মানে এক বাড়বে, এক বেড়ে কি হলো, তখন 16 প্লাস 1 ইকুয়াল টু 17 হলো। ক্লিয়ার? 17 এখন এই এই কন্ডিশনের সাথে চেক করবে, 17 লেস দেন 20, তাহলে 20 কি বড়? হ্যাঁ বড়। 70, তাহলে আবার এই সুইচের মধ্যে ঢুকবে, ঢুকে এখানে এই আয়ের মধ্যে কি হলো 20 হলো, এখন চেক করবে যে 20 কই আছে, তাহলে 20, এটা 0 এখানে যাবে না, এটা 1 এখানে যাবে না, এটা 5 এখানে যাবে না, তাহলে যেহেতু একটা হলো না, তাহলে ডিফল্টের মধ্যে ঢুকবে, ডিফল্টের মধ্যে ঢুকে কি হচ্ছে, আই প্লাস ইকুয়াল টু 4, তার মানে আই প্লাস ইকুয়াল টু 4 মানে কত, 24 হলো।
24 হওয়ার পরে কি হচ্ছে, এই লাইনে 24 হলো, হয়ে এখানে ব্রেক আসলো, ব্রেক হয়ে আবার সুইচ কেস থেকে বের হয়ে আসলো, এসে আবার কি করলো, এর মানে 1 বাড়লো, বেড়ে হলো কত 25, 25 এবার আবার চেক করবে এখানে, 25 লেস দেন 20, কন্ডিশন কি সত্য? কন্ডিশন সত্য না, কন্ডিশন মিথ্যা। তাহলে এখানে চলে আসবে, এবার ফর থেকেও বের হয়ে আসবে, এসে এই লাইনে কম্পাইলে আসবে, আসার পরে আয়ের মান পিন দেবে, আয়ের মান পিন দিয়ে কত দেবে, আয় তখন তো সে পর্যন্ত তো আয় 25 হয়ে গেল, তাহলে এখানে আয়ের মান 25। এই প্রোগ্রামটা দিয়ে বলছিল যে আউটপুট কত হবে। ক্লিয়ার সবাই? সুইচ কেস 5 মার্ক ছিল এটাতে। তাহলে সুইচ কেসের দুনিয়ায় আর এর বাইরে কোনো কিছু নাই, ঠিক আছে? ওকে, এখন আসেন লুপ। হ্যাঁ, বুঝি নাই, আর নেন না, শেষ করি ক্লাস, দাঁড়ান। আচ্ছা, এখন আসেন লুপ। সিতে লুপ কয় ধরনের আছে সেটা বাদ দেন, লুপ আমরা কেন ইউজ করব? আমি আপনাদেরকে বললাম যে লিটন সাইটিস অফ সলিউশন আপনি 10 বার প্রিন্ট করেন, তাহলে আপনি 10 বার প্রিন্ট লিখে দিলে কিন্তু প্রোগ্রাম প্রিন্ট করে দিচ্ছে, ঠিক না? আপনি সহজেই লিখতে পারলেন। এবার আপনাকে বললাম 10,000 বার প্রিন্ট করেন, তাহলে আপনাকে এই লাইনটা 10,000 বার কপি পেস্ট করে করে লেখা লাগতেছে, তাই না? যদি বলি যে 10 কোটি বার, তাহলে এখন বিপদ, লোক নেওয়া লাগবে টাইপ করার জন্য, ঠিক আছে? তাইলে এই কঠিন কাজটাকে সহজ করার জন্য আমরা লুপ ইউজ করি। লুপ কেন ব্যবহার করি বুঝছেন? হ্যাঁ, আপনাদের আপনাদের ভাষায় পরীক্ষা একটা লিখে দিবেন। এই যে এটা আমরা কি করলাম, যে আয়ের মানটা 1 থেকে ডিক্লেয়ার করলাম, করার পরে হচ্ছে 10 পর্যন্ত দিলাম, আলটিমেটলি এইটার যা আউটপুট হবে এইটার একই আউটপুট। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন ফরের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, পরীক্ষা যদি আসে ফরের সিনট্যাক্স লিখুন, তাহলে এভাবে লিখবেন, ফর ইনিশিয়ালাইজেশন, এরপর সেমিকোলন, তারপরে কন্ডিশন, কন্ডিশন তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে? এরপর সেকেন্ড ব্র্যাকেট দেবেন, বডি লিখবেন, সেকেন্ড ব্র্যাকেট শেষ করবেন। এটা হচ্ছে পারফেক্ট সিনট্যাক্স। ক্লিয়ার সবাই? এখন এটাই ইনিশিয়ালাইজেশন, এখানে এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটাও একটা এক্সপ্রেশন, ঠিক আছে? আচ্ছা, এক্সপ্রেশন জিনিসটা তো ক্লিয়ার সবাই নাকি? এক্সপ্রেশন কি জিনিস? আচ্ছা, এখন এখন এক্সপ্রেশনটা কি হচ্ছে, এটা জিরো হতে পারে এক্সপ্রেশন, তাই না? অথবা যে কোনো একটা সমীকরণ হতে পারে, যে কোনো একটা সরল অঙ্ক হতে পারে, যে কোনো একটা স্টেটমেন্ট হতে পারে, সবকিছু হতে পারে আর কি। আচ্ছা, ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে এটা আমার অপশনাল, ঠিক আছে? মানে এখানে যদি আমি কোনো কিছু না দেই, দিয়ে না যদি আমি ফর এভাবে লিখি, ফর এটা একটা সেমিকোলন, এটা একটা সেমিকোলন, তো আলটিমেটলি ফরের মধ্যে দুইটা সেমিকোলন আছে না, তাহলে ফরের আমার টার্ম হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা টার্ম, তাহলে এটা একটা ফর, এখানে একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম। এখানে নীল মানে কি, যেটা আমি কোনো কিছু দিই নাই, এই দুইটা সেমিকোলনের মাঝখানে কোনো কিছু নাই মানে কি, যে কন্ডিশন আমি দেই নাই, কোনো কন্ডিশনই দেই নাই, তার মানে কি সবসময় যেন সত্য, চিরন্তন সত্য। আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি কিছুই দেই নাই, তার মানে কি, যে এটা অসীম লুপ এটাকে বলে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে অসীম লুপ বলতে এটাকে বোঝায়। হ্যাঁ, ইনফিনিটি লুপ। ক্লিয়ার সবাই? তো অনেক সময় দেখা মানে এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি ফরের সিনটেক্স, ঠিক আছে, বা ফরের উদাহরণ দিয়ে এরকম করে করে দেবে, দিয়ে হয়তো বা কোনোটা সেমিকোলন মিসিং আছে, কোনোটা মনে করেন যে একটা স্টেটমেন্ট নাই, আবার একটা দিচ্ছে খালি এটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে অ্যান্সারটা হবে এইটা, এটা কিন্তু একটা ফরের আপনার হচ্ছে এক্সাম্পল। সবাই ক্লিয়ার এটুকু? আচ্ছা, আর নিচের দিকে আরো আমাদের প্রোগ্রামিং সিতে তিনটা লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন
এটা আছে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যোগের প্রোগ্রাম, 1+2+3+.10 পর্যন্ত, ফর ইউজ করে, হোয়াইল লুপ ইউজ করে, ডু হোয়াইল লুপ ইউজ করে, একই প্রোগ্রামে, ঠিক আছে। আপনার পরীক্ষায় এরকমই কোশ্চেন আসতে পারে, আপনার সারা যেমন প্রাইম সংখ্যা পড়ে গেছেন ফর দিয়ে বের করার, ঠিক আছে। পরীক্ষায় আসলে যে হোয়াইল লুপ ইউজ করে প্রাইম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লিখুন, ডু হোয়াইল লুপ ইউজ করে প্রাইম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লিখুন, কমপ্লেক্স কোশ্চেন বলতে এরকম করে হবে। তাহলে এটা যদি এক্সাম্পল একটা হয়, তাহলে আপনার বাকি প্রোগ্রামগুলো আপনার এই ফর লুপকে হোয়াইল লুপে কনভার্ট করতে পারবেন না। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের অবস্থা। আর ব্রেক কন্টিনিউ, ব্রেক তো আমরা দেখে আসলাম, আমরা হচ্ছে এখানে শুধু কন্টিনিউটা একটু দেখব। আচ্ছা বলতেছি। আচ্ছা দেখেন, এখানে একটা ভেরিয়েবল এক্স দেওয়া আছে, একটা লুপের মধ্যে আই ইনিশিয়ালাইজ করছে 1 থেকে 10 পর্যন্ত, আই প্লাস প্লাস, ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত একটা লুপ চালাইছি। এখানে বলছি একটা প্রিন্ট এফ দিছি ফরের মধ্যে, যে টেল ইওর এজ ইন ইয়ার, আপনার বয়স কত বলুন। স্ক্যানারের মধ্যে বয়সটা ইনপুট নিলাম, নেওয়ার পরে যদি এক্স ইকুয়াল টু 0 0 হয় তাহলে ব্রেক, ব্রেকের কাজ মূলত হচ্ছে কি, যে কোনো একটা লুপের মধ্যে থেকে বের হয়ে যাওয়া। এখানে যদি 0 0 হয় তাহলে এ পুরো লুপ থেকে বের হয়ে আসবে, লুপ থেকে বের হয়ে আসলে কি লুপের শেষ হচ্ছে এখানে, এখান থেকে বের হয়ে এসে পরের লাইনে এক্সিকিউট করবে, ঠিক আছে। দেখেন এখন বিষয়টা, প্রোগ্রাম রান করলাম, এই যে এই লাইনে কম্পাইলার আছে, এখানে বয়স দিলাম কত দেই বলেন, 20 দিলাম, বলতেছে যে ইউ আর 20 years old, আবার বলতেছে টেল ইওর এজ, ঠিক না। তার মানে এই প্রোগ্রামটা আমার যেহেতু লুপ, আপনি 10 বার হচ্ছে এটাকে চেক করতে পারবেন, ঠিক আছে, 10 বার আপনার কাছে অপশন আসবে। 25 দিলাম, সে আবার বলছে এরকম করে আপনি 10 বার চেক করতে পারবেন, কিন্তু আপনি বলছেন যে না আমি আর চেক করবো না, তাহলে এখানে একটা কন্ডিশন আছে যে এক্স গুলো যদি আপনি 0 জানেন, আপনার বয়স 0, 0 তো বয়স কারো হতে পারে না, তখন হয়ে করবেন, তখন কি করবে, সে প্রোগ্রামটা টার্মিনেট করে দেবে। ক্লিয়ার সবাই? ব্রেকটা বুঝছেন কি জিনিস? আচ্ছা এবার আসেন কন্টিনিউ কি জিনিস। কন্টিনিউ এর আমি রিমার্কস তুলে দিলাম, যে কন্টিনিউ এবার রানিং করলাম, ঠিক আছে। ফরের মধ্যে ঢুকলো, ঢুকে প্রিন্ট টেবিলের মধ্যে এই লাইনে এক্সিকিউশন করার সময় কি হবে দেখেন, এই যে এই লাইন আসলো, এই লাইন আসলো, আসার পরে স্ক্যান অ্যাপ বলতেছে, মানে কি ইনপুট নিতে বলছে কিবোর্ড থেকে, আমি বয়স 20 দিলাম, দেওয়ার পরে ওকে করলাম, সে আবার কিন্তু বয়স চাইতেছে, 25 দিলাম, ওকে করলাম, আবার বয়স চাইতেছে, তার মানে কি হচ্ছে, কন্টিনিউর কাজ হচ্ছে কি, যখন সে কন্টিনিউ লাইনে আসবে তখন সে আবার সেই লুপে সে ফেরত পাঠায় দেবে। তার মানে কি, যে এদিকে কিন্তু কোড এক্সিকিউট হচ্ছে না, যখনই লুপ থেকে এখানে এসে পরে ইনপুট নিচে নেওয়ার পরে যখন কম্পাইলার এই লাইনে যাচ্ছে, কন্টিনিউ করতেছে কি আবার ফরে পাঠিয়ে দিচ্ছে। ক্লিয়ার সবাই? না, কন্টিনিউ এর কোনো সত্যি মিথ্যা নাই, সরাসরি জাম করে ওখানে পাঠিয়ে দিবে, ফরে পাঠিয়ে দিবে সরাসরি, ঠিক আছে। এইভাবে আমি আমি ধরেন, এইভাবে আমি 10 বার চেক করতে পারবো, সে কিন্তু ওই বারবার করে একবার একবার করে চেক করতেছে সে, ওই কন্ডিশন 10 পর্যন্ত, যেমন এখানে করা হলো 1 2 3, তিনটা হলো না, চারটা হলো, পাঁচটা হলো, ছয়টা হলো, সাতটা হলো, আটটা হলো, দেখেন দেখেন দেখেন, নয়টা হলো, 10টা হলো, ঠিক আছে, 10টা কিন্তু শেষ। এবার আমি আর একটা দিচ্ছি, দেখেন এইবার প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে, বুঝছেন, প্রোগ্রাম টার্মিনেট করে গেছে, এই যে প্রোগ্রাম টার্মিনেট হয়েছে দেখেন, এই যে টার্মিনেট হয়েছে দেখছেন। ব্রেকার কন্টিনিউ ক্লিয়ার সবাই?
ব্রেক আর কন্টিনিউ ক্লিয়ার সবাই? ওকে, এখন আপনারা একটু সময় দিলে হয়ে যাবে আর কি বাকিটা। তাইলে আমাদের গো টু স্টেটমেন্টটা একবার দেখলেই বুঝবেন। আমরা যেটা কন্টিনিউ করলো কি সরাসরি হচ্ছে আপনার লুপে পাঠাই দিল। অনেক সময় আমার এমন হতে পারে যে কি না লুপে না আমি অন্য আরেক জায়গায় পাঠাই দেবো। আর সেই কাজটা করার জন্য আমাদের গো টু ইউজ করি আমরা, ঠিক আছে? গো টুর এই প্রোগ্রামটা আপনারা রান করে একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই।